দেশটার নাম আইসল্যান্ড। আক্ষরিক অর্থে বরফের দেশ, হিম তুষারের রাজ্য। এখানকার আকাশের বুকে খেলে বেড়ায় বিচিত্র সব আলোর ভুলভুলাইয়া ম্যাজিক। লোকে তার নাম দিয়েছে অরোরা বরিয়ালিস। তার উপর জায়গাটা আইসল্যান্ডেরও আরও উত্তরে, উত্তর মেরুর আরও কাছে। মে থেকে আগস্টের মাঝামাঝি অবধি এখানে সূর্য অস্ত যায় না। জর্জি অনেক ভেবেচিন্তে সেপ্টেম্বর মাসটা বেছে নিয়েছে। এইসব কাজ অন্ধকার ছাড়া হয় না। আগস্ট অবধি এই এলাকা আলোর আলোকময়। তার ওপর সবে গ্রীষ্ম ঋতু শেষ হয়েছে, ফলে হ্রদে এখনো জল আছে। এই সেপ্টেম্বর মাসে এখনো নাব্য সেই হ্রদ, কিন্তু শীতের তীক্ষ্ণ নখরের তীব্রতা আরও বেড়ে উঠেছে সেই জল ছুঁয়ে আসা হাওয়ার কামড়ের থেকে। জর্জিনাহর পিছনে ছিল লিওনার্দো। এই প্রবল ঠান্ডায় লিওনার্দোর দাঁতে দাঁত লেগে যাওয়ার শব্দ শুনে সামান্য কৌতুক বোধ করছিলেন জর্জিনাহো। ভাইটা আর মানুষ হলো না। নেহাত দাদার তন্ত্রমন্ত্রের শক্তির ওপর অপার শ্রদ্ধা আছে তাই, নইলে পরিবারের সবার চক্ষুশূল এই কালা পাহাড়ি বড় দাদাটির এত ন্যাওটা হয়ে পড়তো না লিওনার্দো। দুজনের পরনে শীত রোধক পোশাক, তবে তাতে শীত খুব একটা আটকাচ্ছে বলে তো দুজনের কারণই মনে হচ্ছে না। ওই মন্দির ভালো আর কি। অবশ্য দিনের এই সময়টাও শীতের কামড় শুরু হবার মুখে। প্রায় সন্ধে হওয়ার কাছাকাছি। ক্ষীণ সূর্যের আলো এখনো রয়ে গেছে আকাশে। গ্রীষ্মের পর 6 মাস এই এলাকা ডুবে থাকবে আঁধার রাত্রিতে। সেই আলো আধারিতে লেকের অন্য পারে এক প্রাচীন সৌধের অবয়ব দেখা যাচ্ছে। জর্জিনাহ জানেন ওটা কি। ওখানে যাওয়ার জন্যই তার এখানে আসা। হোলার চার্চ, মানে প্রাচীন হোলার চার্চ, এখন পরিত্যক্ত। নতুন হোলার চার্চ শহরের আরও মাঝখানে তৈরি হয়েছে। এই চার্চটি পরিত্যক্ত কেন হলো সেটা জর্জিনাহ জানেন ভালো করে, এবং সেই জন্যই সেদিকে আজকে যেতে চাইছেন তিনি। আর সঙ্গী করেছেন নিজের ভাইকে, লিওনার্দো। নিজের থেকে প্রায় 10 বছরের ছোট এই দুর্বল ভীরু ভাইটির প্রতি অপত্য স্নেহ বোধ করেন জর্জিনাহ। আজ ওকে আনা হয়তো ঠিক হয়নি। আজ হয়তো এমন কিছু দেখবে যা ওর বোধহয় দেখা উচিত ছিল না, কিন্তু এছাড়া আর উপায় কি জর্জিনাহর? আর কাছেই বা নিজের থেকে কাকে বেশি বর্জা করতে পারেন জর্জিনাহ? এই দুনিয়ায় সেই জিপসি রমণী ছাড়া আর কাকেই বা এত ভালোবেসেছেন তিনি? আর এছাড়া আরেকটি কারণ আছে। একদম ভেতরের জামার বুক পকেটে কতগুলো কাগজ এখনো সযত্নে রাখা আছে জর্জিনাহর। তারই নিজের হাতে লেখা কতগুলো পাতা, কপি করা, বহু কষ্টে খুঁজে পাওয়া তারই এক পূর্বপুরুষের লেখা ডায়েরির কিছু পৃষ্ঠা থেকে কপি করা কয়েকটা পাতা। সেগুলো একবার ছুঁয়ে মনটা স্থির করলেন তিনি। তারপর আর চোখে একবার লিওনার্দোর দিকে তাকালেন জর্জিনাহ। যদি তাই হয়, ডায়েরিতে যা লেখা আছে যদি তাই সত্যি হয়, তবে লিওনার্দোকে দেখেই মরতে চান জর্জিনাহ। পৃথিবীতে আর কারোর ওপর অত টান নেই তার। তাছাড়া সেই জিপসি রমণী বলে দিয়েছিল না, জীবনের শ্রেষ্ঠ কর্তব্য পালন করতে যাওয়ার দিনে নিজের ছায়াকে সঙ্গে রাখতে। লিও ছাড়া আর কেই বা আছে যে তাকে ছায়ার মতো অনুসরণ করে? ছোট্ট নৌকাটা লেকের পাশেই একটা ঝোপের মধ্যে লুকোনো ছিল। দুইজনে টেনে বার করলেন সেটা। তারপর জলে ভাসিয়ে চেপে বসলেন। তারপর দুজনেই বৈঠা ফেললেন জলের বুকে। সামনে জর্জিনাহ ভাজ, পিছনে লিওনার্দো ভাজ।
2016, 6ই অক্টোবর, পঞ্চমী, শুক্রবার, মুম্বাই। মুম্বাইতে নেমেই যেটা সবচেয়ে বিরক্তিকর লাগলো মার্টিনেজের, সেটা হচ্ছে গরম আর আর্দ্রতা। এই অক্টোবর মাসেও উত্তর গোলার্ধের কোনো শহরে যে এত গরম আর বাতাসে এত জলীয় বাষ্প থাকতে পারে ভাবতেই পারেননি মার্টিনেজ। যদিও তিনি অনেক আগেই শুনেছেন মুম্বাইয়ের কুখ্যাত ভিড় আর গরমের কথা, তবে শোনা কথা এক আর তাকে প্রত্যক্ষ করা তো আরেক, তাই না? ভুরু কুঁচকে একবার ভারতবর্ষের প্রখর সূর্যের দিকে তাকালেন তিনি, তারপর অ্যাভিয়েটার সানগ্লাসটা পরে নিলেন। এয়ারপোর্টের লাউঞ্জ ছাড়িয়ে একটু বাইরে আসতেই দেখলেন প্ল্যাকার্ড হাতে কিছু লোকজন দাঁড়িয়ে। তারই মধ্যে এক খর্বকায় ভারতীয়র হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা মিস্টার মার্টিনেজ ফাজ, ওয়েলকাম টু ইন্ডিয়া, নিচে পর্তুগাল কনসুলেটের নাম। যাক, অকারণ অপেক্ষা করতে হলো না। স্বস্তির নিঃশ্বাস ফেললেন মার্টিনেজ। ভারতীয় লোকটি দৌড়ে এসে মার্টিনেজের লাগেজ নিয়ে গেল। আগে এসবে অস্বস্তি হতো মার্টিনেজের, পরে বুঝেছেন এই উপমহাদেশ বা তার আশেপাশের অঞ্চলে এটাই শিষ্টাচার। তার পিছন পিছন পার্কিংয়ে এলেন তিনি। তারপর লোকটি একটি কালো রঙের মার্সিডিজের বুট স্পেটে লাগেজ রেখে পিছনের দরজা খুলে সামান্য ঝুঁকে দাঁড়ালো, অর্থাৎ সাহেব পদার্পণ করুন প্লিজ। মার্টিনেজ ভেতরে আরাম করে বসতেই লোকটি চট করে ড্রাইভিংয়ের সিটে উঠে স্টিয়ারিংয়ে হাত দিল। মুম্বাইয়ের কথা অনেক শুনেছেন মার্টিনেজ। যে কোনো পর্তুগিজ শিশুকেই তাদের ইতিহাসের কথা, প্রাক্তন সাম্রাজ্যের কথা পড়তেই হয়। এককালে পূর্বে পর্তুগিজ উপনিবেশের পত্তনের সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই শহর। ব্রিটিশদের সঙ্গে দু একবার যুদ্ধও হয় পর্তুগিজদের এই বন্দর নগরীর দখল নিয়ে। শেষে 1661 নাগাদ ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লসের সঙ্গে পর্তুগালের রাজকুমারী ক্যাথরিন ডি ব্রেকানশার বিয়ে হলে সেই বিয়ের যৌতুক স্বরূপ মুম্বাই নগরী ব্রিটিশদের উপহার দেওয়া হয়। সামান্য হাসলেন মার্টিনেজ। এখন না হয় নাম হয়েছে মুম্বাই, এই শহরের পুরনো নাম ছিল বোম্বে। সেও পর্তুগিজদেরই দেওয়া, বমবেইন। নিজের মনেই আওড়ালেন তিনি। পর্তুগিজে এর অর্থ ভালো উপসাগর। ভালো হোক, সবার ভালো হোক এই শহরে। ভালো কিছু করার জন্যই তো এসেছেন মার্টিনেজ এখানে। ভালো হোক তার সন্তান তিয়াগোরও। তিয়াগোর কথা মনে আসতেই বুকের বাদিকটা চিনচিন করে উঠল মার্টিনেজের। বেঁচে আছে সে এখনো, যদিও না বেঁচে থাকার মতো নেই। কোমাতে লোকজন বছরের পর বছর বেঁচে থাকতে পারে। মার্টিনেজকে তাই বলেছেন ডাক্তার, সে বেঁচে থাকবে ভেজিটেটিভ স্টেট। কথাটা মনে পড়তেই রাগ, অসহায়তা আর ক্ষোভ মিলে যেন বুকটা মুচড়ে দিল তার সাগর ছেঁচা ধন, 7 রাজার ধন, এক মানিক চোখের মণি তিয়াগো নিঃসার জীবমৃত হয়ে বেঁচে থাকবে তার সামনে। তিনি বাবা হয়ে অসহায়ের মতো দেখবেন, চলে ফিরে বেড়াবেন, আনন্দ করবেন, হাসবেন, খাবেন, ঘুরবেন। হয় না, হে কিছুতেই হয় না। ডাক্তাররা যা করার করুক, নিজে একটা চেষ্টা করবেনই মার্টিনেজ। দরকার হলে জীবনের ঝুঁকি নিয়ে হলেও, যা হয় হোক। নিজের ছেলেকে ওই অবস্থায় কিছুতেই দেখতে পারবেন না তার বাবা মার্টিনেজ ফাজ, কিচ্ছুতেই না। মরতে হলে মরবেন, কিন্তু শেষ চেষ্টাটুকু করা ছাড়বেন না। তাতে অন্তত ওপারে গিয়ে সিসিলিয়ার সামনে দাঁড়াতে পারবেন, ক্ষমা ভিক্ষা করার জায়গাটুকু অন্তত তার থাকবে। বলতে পারবে সিসিলিয়া আমি শেষ চেষ্টা করেছি। বলতে পারবেন যে হ্যাঁ চেষ্টা করেছি, আমি নিজের সবটুকু দিয়ে করেছি। ফার্নান্দোর কাছে যদিও তিয়াগোর এতদিন বেঁচে থাকাটা শুভ সংকেত বলেই মনে হয়েছে, সে হোক না জীবমৃত অবস্থাতেই। আজ অবধি কেউ এতদিন বাঁচেনি মাঠ। এয়ারপোর্টে মার্টিনেজকে ছাড়তে এসে কাঁধে হাত রেখে বলেছিলেন তিনি,
যখনই মৃত্যু নেমে এসেছে আমাদের ওপর, এসেছে কেউটের ছোবলের মতন, বাজ পাখির ছোঁয়ের মতন, কাউকে মুহূর্ত কাল সময় দেয়নি সে। সেখানে তিয়াগোর এতদিন বেঁচে থাকাটা খুবই ভালো কিছু ইঙ্গিত দিচ্ছে। আমার মন বলছে তুমি সেই লোক মার যার কথা লিওনার্দো ডিক্লারেশনে আছে। আজ ভাজ ফ্যামিলিকে তুমি হয়তো রক্ষা করবে মাঠ, বলে চুপ করেছিলেন ফার্নান্দো। মার্টিনেজ জানেন কেন? সত্যি যদি মার্টিনেজ সেই চিহ্নিত লোকটি হন, তবে এই হয়তো ফার্নান্দোর সঙ্গে মার্টিনেজের শেষ দেখা। লিওনার্দোর ডিক্লারেশনে এমন একজনের উল্লেখ আছে যিনি অসম সাহসী বীর যোদ্ধা, নিজ কর্মফল হেতু বিপুল পুণ্যের অধিকারী। তিনি নাকি কোনো এক প্রাচ্যদেশীয় মহাপুরুষের সহায়তায় সেই অত্যন্ত দুরূহ কাজটি সমাপন করবেন, ভাস পরিবারকে সেই মহাসাপ থেকে উদ্ধার করবেন। সময়টাও তো হুবহু মিলে যাচ্ছে, কিন্তু তার বিনিময়ে সেই ভাজ বংশকে উৎসর্গ করতে হবে নিজের প্রাণ। হালকা চালিয়ে জিজ্ঞাসা করেছিলেন মার্টিনেজ, কিন্তু পাপাই, আমার তো তেমন কোনো ভালো কর্মফল নেই, এমন কোনো পুণ্য কাজ করেছি বলে তো মনে পড়ে না আমার। সে কি মাঠ, লোকের কোনো পুণ্য করনি তুমি আজ অবধি, তাই বলতে চাও? এই যে এখানে আসার আগে অতগুলো শিশুর প্রাণ তুমি বাঁচিয়ে এলে, তার মতো পুণ্য কি কিছু আছে? খুন করলে ঈশ্বরের দরবারে তার শাস্তি আছে, আর অতগুলো প্রাণ বাঁচালে তার পুণ্য ফল বলে কিছু থাকে না। জবাব ছিল না মার্টিনেজের কাছে। কিছুক্ষণ পর যখন চোখ তুললেন ফার্নান্দো, তখন তার দু চোখ জলে ভেজা। ধরা গলায় বললেন, আর যদি সেই বোতলের মুখোমুখি হওয়ার দুর্ভাগ্য তোমার হয় মাঠ, তবে তাকে প্রশ্ন করতে ভুলো না, এত মৃত্যু, এত কষ্ট, এত প্রায়শ্চিত্তের পরেও কি আমাদের দুর্ভোগ শেষ হয়নি? কতদিন থাকে পূর্বপুরুষের পাপের উত্তরাধিকার? কেন বইতে হবে আমাদের এই অভিশাপের জের? আমি চাই তুমি কাজ শেষ করে সুস্থ সবলভাবে ফিরে এসো মাঠ। আর যদি ফিরে নাও আসো, আমার কোনো দুঃখ থাকবে না। জানবো তুমি ঠিক কাজ করেছো, কোনো দুঃখ থাকবে না মাঠ আমার। আমি জানবো আমার ছেলে মহৎ কাজের জন্য আত্মবলিদান দিয়েছে। আই এম প্রাউড অফ মাই হার্ট অ্যান্ড রিমেম্বার, আই লাভ ইউ মাঠ। 1755 সেপ্টেম্বর, সিনভার লেক, হোলার আইসল্যান্ড। নিস্তরঙ্গ হ্রদের ধারে বৈঠার ছপাছপ আওয়াজ ছাড়া আর বিশেষ কোনো আওয়াজ নেই বিশ্ব চরাচরে। শুধু মাঝে মধ্যে মাথার ওপর উড়ে যাওয়া পাখিদের কর্কশ আওয়াজ ছাড়া। সন্ধে হয়ে এলো, ওরা বাসায় ফিরছে। প্রায় হ্রদের মাঝামাঝি চলে এসেছেন দুজনে। সন্ধে নেমে এসেছে অনেকটাই। ওপারের চার্চের প্রায় পুরোটাই দেখা যাচ্ছে এখন। মাথার ওপর তারা ভরা বিশাল আকাশ, তার সামনে নিশ্ছিদ্র নিরন্ধ্র জমাট অন্ধকার। পাহাড়ের মতোই দিগন্তের অনেকটা আড়াল করে দাঁড়িয়ে আছে সেই চার্চ। জর্জি, কথাগুলো মানে এখন অবধি যা যা বলেছে সবই কি সত্যি? আমি এ বিষয়ে একদম নিশ্চিত লিওনার্দো, দৃঢ়স্বরে উত্তর দেন জর্জিনাহো। আর এতদিন ধরে এ বাড়িতে আছো, তোমার তো এগুলো আমার থেকে বেশি জানার কথা। প্রতিটি পুরুষে প্রথম সন্তানের মৃত্যু তো আর আজগুবি হতে পারে না। আশা করেছিলাম তুমি এইটুকু বুঝবে। সবই কি সত্যি কি জানি, কিন্তু কিন্তু সেগুলো তো দুর্ঘটনাবশত হয়ে থাকতে পারে, কি জানি। কিন্তু দুর্ঘটনায় কি না দুর্ভাগ্যজনক সমাপতন হতে পারে না? যেন সমস্ত ব্যাপারটা থেকে কোনোভাবে যাবতীয় অলৌকিক ছোঁয়াচ অস্বীকার করতে পারলেই বাঁচে লিওনার্দো। এমনই আকুতি তার গলায়। হেসে ফেলেন জর্জিনাহো। না লিও, এতগুলো ব্যাখ্যাতীত মৃত্যু
কোনোভাবেই সমাপতন হতে পারে না, আর সে ব্যাপারে পাক্কা প্রমাণ আছে আমার কাছে। সেই প্রমাণ হাতে আসার পরই আমি এই কাজে নেমেছি। কি প্রমাণ জর্জি? মিগুয়েলের ডায়েরি। এরপর অনেকক্ষণ চুপচাপ থাকে দুই ভাই। গলানো শীষের মতো কালো হ্রদের জলে বৈঠার ছপ ছপ আওয়াজ তুলে এগিয়ে যেতে থাকে ছোট নৌকাটি। মিগুয়েলের ডায়েরি পরিবারে প্রায় প্রবাদের মতন। সবাই জানে ডায়েরিটার ব্যাপারে, কিন্তু সেটা কোথায় আছে কেউ জানে না। শুধু জানে যে মিগুয়েলের সময় থেকেই ভাস পরিবারের প্রথম সন্তানের নিহত হওয়া দুর্ভাগ্যজনক কাহিনীটি শুরু হয়। মৃত্যুর আগের দিন মিগুয়েল ভাস বলে যান যে তার ডায়েরিতে এই অভিশাপ থেকে মুক্তির উপায় লেখা আছে এবং তিনি এটি বাড়িতেই কোথাও লুকিয়ে রেখে যাচ্ছেন, যাতে কিনা একমাত্র উপযুক্ত সময় ইহা ঈশ্বর ইচ্ছায় প্রকাশিত হয় এবং উপযুক্ত অধিকারীর পথপ্রদর্শক হতে পারে। ছোটবেলা থেকেই এ নিয়ে খোঁজখবর শুরু করেন জর্জিনাহো। তখন থেকেই তার ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র, অপদেবতার আরাধনা, গ্রিমোয়ার এসব নিয়ে প্রবল উৎসাহ। বলা বাহুল্য, গোঁড়া খ্রিস্টান ভাস পরিবারে কেউই এসব ভালো চোখে দেখত না, কিন্তু অসম্ভব জেদি ছেলেটি তার লক্ষ্য থেকে কোনোদিনও এক চুলো সরেনি। ধীরে ধীরে কৈশোরেই তার মধ্যে বেশ কিছু অতিপ্রাকৃতিক শক্তির প্রকাশ ঘটে। সামান্য খ্যাপাটি, মুখচোরা, অসম্ভব গম্ভীর ছেলেটিকে এড়িয়ে চলতে থাকে সহপাঠীরা, কিছু ক্ষেত্রে শিক্ষকরাও। এতে করেও চলে যাচ্ছিল যা হোক না হোক। কিন্তু এক ক্রিসমাসের ছুটি হওয়ার আগের দিন তাদের স্কুলে বা স্কুলে একদিন যা কাণ্ড ঘটায় সে ভাবলে লিবনার্দ এখনও শিউরে ওঠে। তারপরই ঘর ছাড়তে হয় জর্জিনাহোকে, আর সেই দিনই তার ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায়। লিওনার্দো তখন অনেক নিচু ক্লাসে পড়ে। জর্জিনাহোর পরে সেকেন্ডারিয়া মানে উঁচু ক্লাসে। তখন তার বয়স হলো 16। সব ক্লাসেই কিছু বখাটে গুন্ডাগোছের ছেলে থাকে, কিন্তু জর্জিনাহোর ক্লাসে এমন 3 জন ছিল, তাদের মূর্তিমান শয়তান বললে কম বলা হয়। রাস্তায় মারপিট করা থেকে শুরু করে গোপনে মাদক সেবন করা, পতিতালয়ের রাত কাটানো, এই সবই তাদের কাছে ছিল জল ভাত। তাদের প্রিয় ব্যসন ছিল নিরীহ ছেলেছেকলাদের একলা পেরে হেনস্থা করা। মারধর থেকে শুরু করে জঘন্য মানসিক নির্যাতন কিছুই বাদ যেত না। এমনকি নতুন শিক্ষকরা অবধি এদের সমঝে চলতেন। এদের বিরুদ্ধে ভুরি ভুরি নালিশ কর্তৃপক্ষের কাছে জমা পড়লেও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। কারণটা অবশ্য সহজেই অনুমান করা যায়। 3 জনের বাবাই ছিলেন শহরের বিত্তশালী ব্যবসায়ী বা প্রভাবশালী সরকারি কর্মকর্তা। সারা স্কুলে শুধুমাত্র একটি ছেলেকেই সমঝে চলত তারা, জর্জিনাহোকে। যদিও জর্জির সঙ্গে এদের কোনোদিনও সেভাবে কথা কাটাকাটিও হয়নি, কিন্তু জর্জি নিজেও একে ভাস পরিবারের ছেলে। তার ওপর প্রেত যত শয়তানি হোক না কেন, ওঝাকে সে সমঝেই চলে সচরাচর। জর্জির ভাই বলি লিওর ওপরেও এরা কখনো তেমন চড়াও হয়নি। লিওনার্দো জর্জির পরামর্শ মতন এদের ত্রিসীমানায় থাকতো না। কাণ্ডটা ঘটে ক্রিসমাসের ছুটি শুরু হবার আগের দিন। স্বাভাবিকভাবেই স্কুল সেদিন প্রায় ফাঁকাই ছিল। একজন শিক্ষক, একজন অশিক্ষক কর্মচারী, 2 জন অভিভাবক আর গুটিকতক ছাত্র ছাড়া কেউই ছিল না। জর্জি স্কুলে গেছিল ধর্মতত্ত্ব আর জ্যোতির্বিদ্যার ওপর লাইব্রেরি থেকে 2-1 বই আনতে। লিওনার্দো যথারীতি দাদার সঙ্গী হয়। লিও স্কুল চত্বরে ঘুরে বেড়াচ্ছিল আপন মনে। এমন সময় স্কুলের একদম পিছনে কোণার দিকে ক্লাসরুমটা থেকে একটা গোঙানির আওয়াজ শুনে নেহাত কৌতূহলবশতই সেদিকে এগিয়ে যায় সে। ক্লাসরুমটার দরজা বন্ধ দেখে এবং গোঙানির আওয়াজটা বাড়ছে শুনে একেবারে পিছনের দিকে জানলায় উপস্থিত হয় লিও। টিকটিকির মতো দেওয়াল বেয়ে বেয়ে জানলাটা সামান্য ফাঁক করে যে দৃশ্য দেখে লিও, সে এখনো মাঝে মাঝে তার দুঃস্বপ্নে হানা দেয়। দেখে যে ওরই প্রিয় বন্ধু ভিসিয়ান থেকে মাটিতে উপুর করে পেরে ফেলেছে সেই মূর্তিমান 3 শয়তান। ভিসিয়ানদের
নিম্নাঙ্গের বস্ত্রটি ঘরের এক কোণে লুটোচ্ছে। তার দুই হাত ধরে রয়েছে তিন শয়তানের একজন, আর একজন ভিসিয়েন্তের চুলের মুঠি ধরে মুখে কিছু একটা গুজে দেওয়ার চেষ্টারত। আর তৃতীয়জন, তারও নিম্নাঙ্গের বস্ত্র নেই। সে ভিসিয়েন্তের উলঙ্গ পশ্চাৎ দেশের ওপর ঝুঁকে সেখানে কিছু একটা সজোরে প্রবিষ্ট করার চেষ্টা করছে। ভিসিয়েন্তের চোখে যে অসহায় কষ্টের দৃষ্টি দেখেছিল লিও, সেই দৃষ্টি দেখা যায় শুধুমাত্র ডুবে মরার আগে মুহূর্তে মানুষের চোখে মুখে। কোনো রকমে ঘাটটা এদিকে বাঁকানোর ফলে লিওকে দেখতে পায় সে আর ডুবন্ত মানুষ যেমন খড়কুটো পেলেও আঁকড়ে ধরতে চায়, সেমনই শরীরের শেষ শক্তি জড়ো করে লিওনার্দোর নাম ধরে চেঁচিয়ে ওঠে সে, আর সঙ্গে সঙ্গে তিন মূর্তির মাথা এদিকে ঘোরে। সেই তিনজনের চোখেই ক্রূর জিঘাংসা যে অমানসিক ছাপ দেখে লিও, তাতে তার প্রাণ উড়ে যাওয়াটাই স্বাভাবিক। প্রায় টিকটিকির মতনই দেওয়াল ধরে সে অন্য ধারে এসে পৌঁছায় এবং দৌড় লাগায় স্কুলের মাঠের কোনাকুনি বরাবর। আর জর্জির নাম ধরে চেঁচাতে থাকে, কিন্তু বেশি দূর যেতে হয় না তাকে। ধরে বেজম্মার বাচ্চাটাকে, যেন পালাতে না পারে। বলতে বলতে একটা বলিষ্ঠ হাত এসে লিওনার্দোর ঘাড় ধরে শূন্যে তুলে ফেলে। এটাই সেই পাগলা জর্জির ভাইটা না? ভালোই হলো, বেচারি ভেসিয়েন্তেকে আর একাই তিনজনের সুখ দেওয়ার কষ্ট করতে হবে না। হিসহিসিয়ে বলতে থাকে আর একজন। মাটিতে নামাতেই একটা চড় এসে পড়ে লিওনার্দোর গালে, আর তারস্বরে চেঁচিয়ে ওঠে সে। লিওর চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাবে বলে পিছন ফিরেছে তারা, এমন সময় পিছন থেকে রূঢ় কর্কশ আদেশ ভেসে আছে, হারামজাদার দল, ওর গায়ে হাত দিয়েছিস? এত সাহস তোদের? সাহস থাকলে আপনার মুখোমুখি হয়ে দেখবে জম্মার বাচ্চারা, কুত্তার মতো পিটিয়ে যদি না মেরেছি। সবাই একসঙ্গে পিছনে ফেরে। সামনে দাঁড়িয়ে জর্জিনাহো। দাদাকে দেখে ভয়ে আঁতকে ওঠে লিও। হিংস্র নেকড়ের মতো ফুলে উঠেছে জর্জির শরীর, চোখ দুটো লাল, মাথা চুল উস্কো খুস্কো হয়ে উঠছে, আর ঠোঁটের কোণে হাসি। এই হাসিটা যে কারোর অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ডান দিকে সামান্য ঠোঁট বাঁকিয়ে অন্তরের যাবতীয় ক্রোধ, অশ্রদ্ধা, ক্রূরতা যে দগদগে হাসিতে কারোর বুকে গেঁথে দেওয়া যায়, আগে না দেখলে বিশ্বাস হতো না লিওর। এক ধাক্কায় লিওকে পাশে ঠেলে ফেলে দেয় একজন, তারপর শিকারী কুকুরের মতো জর্জির তিন দিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে তারা। আজ তোকে বাগে পেয়েছি শয়তানের বাচ্চা, অনেক দিন ধরে সুযোগ খুঁজছিলাম তোকে হাতে পাওয়ার। আজ তো সব শয়তানি আর কালা জাদু শখ ঘুচিয়ে দেব শুয়ার। বলতে বলতে তিনজন এগোয় জর্জির দিকে, ঠিক যেভাবে শিকারের দিকে এগোয় হায়নার দল। ঠিক এইভাবেই তিনজন শয়তান শিকারের দিকে এগোয় হায়নার দল। এরপর ঠিক কি হয় সেটা পুরোটা লিও স্মরণে নেই, শুধু মনে আছে হঠাৎ করে জর্জির চোখ দুটো ভয়াবহভাবে উল্টে যায়, মুখ থেকে উচ্চারিত হতে থাকে দুর্বোধ্য মন্ত্র সমষ্টি, হাত দুটো এক আশ্চর্য মুদ্রায় হাওয়ায় আঁকে অশনি সংকেত, আর সেই তিন মূর্তিমান পাপকে হঠাৎই যেন হাওয়ায় তৈরি ময়াল সাপেদের দল এসে শূন্যে তুলে ফেলে। আগে স্নায়ু যথেষ্ট উত্তেজিত ছিল লিওর। এই অপার্থিব দৃশ্য দেখার পর স্বাভাবিকভাবেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। কি ঘটেছিল সেটা পরে অবশ্য শুনতে হয়েছিল তাকে। ঘটনার সময় এক অশিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। তিনি এসে দেখেন তিনটে ছেলে ঊর্ধ্বপথ হেঁটোমুণ্ড হয়ে বাতাসে ঝুলছে। শুধু ঝুলছে না, শূন্যে ঝুলতে ঝুলতেই সারা স্কুল প্রাঙ্গণ প্রদক্ষিণ করছে। প্রাঙ্গণের ঠিক মাঝখানে জর্জিনাহো, তার ডান হাত সামনে তোলা, বাঁ হাত দিয়ে ধরে আছে ডান হাতের কনুই, আর ডান হাতের কবজি থেকে তর্জনী অবধি অস্বাভাবিক নমনীয়তার সঙ্গে দ্রুত ঘুরে চলেছে। ছেলেটির তিনটির কোনোর হুঁশ নেই। মৃতদেহের মতো তাদের হাতগুলো নিচে ঝুলছে, পাগুলো কিন্তু টান টান, কে যেন দড়ি দিয়ে বেঁধে রেখেছে ওপরে। যথারীতি ভদ্রলোক হা হা করে চিৎকার করে শুরু করেন।
সেই শুনে দৌড়ে আসেন উপস্থিত শিক্ষকটি। তিনি প্রথমে এই কাণ্ড দেখে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন। তারপর গলায় ঝোলানো ক্রুশ বার করে হাঁটু গেড়ে বসে বাইবেল আওড়াতে থাকেন। পুরো ব্যাপারটা অবশ্য 5 মিনিটের বেশি স্থায়ী হয়নি। এরপরই ছেলে তিনটেকে মাটিতে নামিয়ে লিওকে কোলে তুলে চম্পট দেন জর্জিনাহো। সেই ভাজ পরিবারকে একটা বড় ধরনের ঝামেলায় পড়তে হয়। খুবই স্বাভাবিক ছিল ঝামেলায় জড়ানোটা, কারণ ছেলে তিনটি এরপর সম্পূর্ণ উন্মাদ হয়ে যায়। আইন অনুযায়ী জর্জিনাহোর কপালে দুঃখ ছিল, কিন্তু ত্রাতা হয়ে দাঁড়ায় আরেকজন, ভিসিয়েন্তে। তারই সাক্ষ্যের জোরে বড় কোনো শাস্তির হাত থেকে বেঁচে গেল, একেবারে রেহাই পেল না জর্জি। তিনটে প্রভাবশালী পরিবার তাদের এত বড় ক্ষতি মেনে নেবে, এটা ভাবার স্বভাবতই কোনো কারণ নেই। তারা তো পারলে জর্জিনাহোকে ছিঁড়েই খায় কি জ্যান্ত পুড়িয়ে মারে। এমনকি 3 পরিবারে মিলে গুপ্ত ঘাতকও নিয়োগ করে বলে গোপন সূত্রে খবর পান আগাস্তিনাহো। সে নিয়ে আবার মন্ত্রী পরিষদের কাছে নালিশ জানান তিনি। শেষে অশান্তি যখন চরমে উঠেছে, স্বয়ং সম্রাট 5ম জনের মধ্যস্থতায় ব্যাপারটার মিটমাট হয়। বিনিময়ে ভাস পরিবারকে মেনে নিতে হয় যে ভূতপ্রেতের খপ্পরে পড়েছে তাদের ছেলে। যথারীতি চার্চ থেকে জর্জিকে এক্সরসিস করার জন্য ফতোয়া বেরোয়। এক্সোরসিজমও অবশ্য কম যন্ত্রণার নয়। দৈহিক অত্যাচারেরও শেষ থাকে না তাতে। দুর্বল শরীরের অনেকেই ওতে মারা যায়, অনেকে পঙ্গু হয়ে পড়ে। এক্সোরসিজমের ফলে সুস্থ সবলভাবে বেঁচে থাকতে খুব কম লোককেই দেখা গেছে। তবে এত হ্যাপা পোয়ানোর আগে এক রাতে বেশ কিছু টাকা পয়সা হাতিয়ে চম্পট দেয় জর্জি। সালটা 1736। ভাস পরিবারের ছেলে হারানোর কষ্টে থাকলেও একদিক দিয়ে নিশ্চিন্ত ছিল। জর্জিনাহো পরিবারের বড় ছেলে। স্মরণকালের মধ্যে এই প্রথম ভাস পরিবারের জ্যেষ্ঠ সন্তান 16 বছরের গণ্ডি পার করেছে। যেখানেই থাকুক না কেন নিশ্চয়ই বেঁচে পড়তে আছে, এই আশাতেই দিনাতিপাত করছিলেন জর্জি আর লিওর মা বাবা, আগাস্তিনাহো আর কাসান্দ্রা। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়ে লিওনার্দোর ওপর। হাসি খুশি ছেলেটি ক্রমশ জেদি, ভীতু, কুঁড়ে, ঘরকুনো হয়ে পড়ে। তার ওপর 19 বছর পর এই বছর মার্চের সন্ধ্যায় হঠাৎই ছদ্মবেশে জর্জির উদয়। কাসান্দ্রা প্রথমে চমকে গেছিলেন, তারপর বুকে জড়িয়ে ধরে বিহ্বল হয়ে পড়েন আগাস্তিনাহো। তারপরই কয়েকজন বিশ্বস্ত কর্মচারীদের দায়িত্বে চিলেকোঠার ঘরে লুকিয়ে রাখা হয় জর্জিকে। 5ম জন মারা গেছেন 2 বছর আগে। এখন সম্রাটের আসনে অধিষ্ঠিত প্রথম জোসেফ। প্রয়াত সম্রাটের আদেশ নাকচ করে নতুন আদেশ জারি করার জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। গোপনে সেই ব্যবস্থাই করতে শুরু করেন আগাস্তিনাহো। জর্জির বয়স এখন 35। লিও এখন 25 বছরের তরুণ। দাদাকে দেখে এসব থেকে বেশি আনন্দ তারই হয়। সারাদিন ধরে সে পড়ে থাকে চিলেকোঠায়, শোনে এই 16 বছরে কি কি করেছে দাদা। চমকপ্রদ সেই আখ্যান শুনে মোহিত হয়ে যায় লিও। পড়াশোনায় জর্জির কোনোদিনই তেমন মন ছিল না। তার মন জুড়ে ছিল তন্ত্রমন্ত্র, জাদুবিদ্যা, অতিপ্রাকৃত শক্তির খোঁজ। বাড়ি থেকে পালিয়ে সে প্রথমে যায় বাভারিয়াতে। সেখানকার জঙ্গলে বুড়ো শয়তান নামে খ্যাত এক বৃদ্ধ সামানিস্টের কাছে সে দানব মন্ত্রে সিদ্ধি লাভ করে। তারপর ফ্র্যাঙ্কোনিয়া, সাক্সানি পেরিয়ে যায় অস্ট্রিয়ার উত্তরে মোরাভিয়াতে। সেখানে রাজ পরিবারের রাজকন্যার বেশ ধরে একজন ডাইনি অবস্থান করছিলেন। তার সঙ্গে জর্জির আলাপ হয় এক বিচিত্র উপায়ে। সেই ডাইনির কাছে জর্জি শেখে সব সাধনা, শেখে মৃতদেহের মধ্যে নিজের আত্মাকে প্রবেশ করানোর বিদ্যা। তারপর সেখান থেকে তার পরিচয় প্রকাশ হয়ে পড়লে সে প্রাণ হাতে করে পালিয়ে যায় হাঙ্গেরি। ততদিনে তার কাছে জমানো টাকা প্রায় শেষ। সেখানে প্রায় ভিক্ষে করে বেঁচেছিল সে। শেষে এক পথচারীর কাছ থেকে কিছু টাকা চুরি করে সে পাড়ি দেয় ট্রান্সিলভেনিয়াতে এক জিপসি দলে ভিড়ে যায় জর্জি। ভালো ব্যবহার আর চমৎকার কথা বলতে পারার জন্য অল্প দিনের মধ্যেই দলের কর্ত্রীর প্রিয়পাত্র হয়ে ওঠে সে। সঙ্গে বংশগতভাবে পাওয়ার রূপ তো ছিলই।
সেই মহিলার কাছেও বলকান অঞ্চলের এবং স্যাক্সন জনজাতির অনেক হারিয়ে যাওয়া প্রাচীন জাদুবিদ্যা শেখে। সে শেখে পশু পাখির ভাষা, শেখে কেউটে সাপ, জংলি, নেকড়ে, পোষ মানানোর মন্ত্র, শেখে সাপের বীজ থেকে শুরু করে বিশ্বের প্রতিষেধক প্রক্রিয়া, আরও শেখে মানুষের ভাগ্য গণনা করার পদ্ধতি। সেই মধ্যবয়সী রমণী যত্ন করে জাদুর জগতের অনেক ঝাঁপি তার সামনে খুলে দেয়। শোনে জাদুবিদ্যার ব্ল্যাক আর্টের ওপর অসংখ্য বই ও পাণ্ডুলিপির কথা, যার অধিকাংশই চার্চের আদেশে পুড়িয়ে ফেলা হয়েছে। শোনে গ্র্যান্ড গ্রিমোয়ার বা রেড ড্রাগন, দ্য নেক্রোম্যান্সিয়া, ওয়ারা লিন্ডা, দ্য পিকাস্টিক্স ইত্যাদি জাদুজগৎ কাঁপানো বিখ্যাত গ্রিমোয়ারগুলির কথা। বদলে সেই জাদুকরীর কাছে নিজের কৌমার্যটুকু হারাতে হয় জর্জিনাহকে। আর সেখানেই সে শোনে আইসল্যান্ডের এই হোলার অঞ্চলের উপাসকের কথা। হোলার অঞ্চলের কথা শোনে ইউরোপের সর্বকালের শ্রেষ্ঠ সবচেয়ে শক্তিশালী শয়তানের উপাসকের কথা। শোনে তার লেখা সবচেয়ে অলৌকিক, সবচেয়ে রহস্যময়, সবচেয়ে ভয়ঙ্করী ডাকিনী বিদ্যার বইটির নাম, যে বইটির একটিমাত্র কপি ছিল এবং সেই অসীম শক্তিশালী তন্ত্র সাধকের মৃত্যুর পর তার মৃতদেহের সঙ্গে সেই বইটিকেও কবর দেওয়া হয়। এরপর আজ থেকে 5 বছর আগে জিপসির দল তাকে এক বসন্তের প্রারম্ভে ছেড়ে দেয় অটোমান সাম্রাজ্যের রাজধানী ইস্তানবুলের বাইরে। ছেড়ে দেওয়ার আগে সেই মধ্যবয়সী মহিলা বিদায় চুম্বনের পর একটি অদ্ভুত কথা বলেন। সিংহ রাশির উদয়কালে মঙ্গল ও রাহুর গ্রহযোগে তোমার জন্ম। আজ থেকে আরও 5টির বেশি বসন্ত দেখার সৌভাগ্য তোমার নেই। শুধু শুনে রাখো, অনন্ত বিষাদের মধ্যেও লুকিয়ে থাকে মুহূর্তের সৌন্দর্য। কুটিল মরণের মধ্যেও শোনা যায় মুক্তির গাথা। মৃত্যুও তোমার পায়ে চুম্বন করার অপেক্ষায় ধন্য করবে নিজেকে। আর শোনো, জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কর্তব্য পালন করতে যাওয়ার দিনে নিজের ছায়াকে তুমি সঙ্গে রেখো।